লোপার ঘরকন্যার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আকাশ তো ফুটো হয়ে গেছে, ব্যাস মানে এই বৃষ্টি তো বৃষ্টি, খুব মেঘ, মানে সারাদিন বাদে যে মানে কিছু মানে 10 মিনিটের জন্য একটু আলোর দেখা পাওয়া গেলেও কিন্তু ঝকঝকে আকাশ তো দেখা যাচ্ছে না। বৃষ্টি হচ্ছে, মেঘলাটা কাটছে কিছুক্ষণের জন্য, আবার বৃষ্টি। আর আজকে হচ্ছে রবিবারের দিন, আর এই দেখো জামা কাপড়গুলো এরকমভাবে হ্যাঙ্গারে শোকানো হচ্ছে ঘরের জানলার পর্দার ইয়ের সাথে। আর আজকে সারা বাড়িটা ডিপ ক্লিন হচ্ছে। সারা বাড়ির যত গ্রিল আছে, গ্রিলগুলো না মোছা হয় না। তোমাদের কার কার বাড়িতে তোমরা রোজ করতে পারো এগুলো? তো মানে আমাদের পক্ষে তো খুবই মুশকিল, মানে আমার নিজের বাড়িতে তাও আমি একটু করি, কিন্তু মায়ের এখানে তো মার পক্ষে তো করা একদম ইম্পসিবল ব্যাপার, বয়সেরও একটা ব্যাপার আছে। আর তার মধ্যে আমি যে এই ঠ্যাং নিয়ে 3 মাস ধরে হাফ ল্যাংড়া হয়ে ঘরে বসে রয়েছি, সুতরাং আমিও যে মায়ের সাথে একটু করে দেবো তারও কোনো উপায় নেই। মা মাঝে মাঝে একটু সামনের দিকে যেগুলো হাতের কাছে হাইটও একটা ব্যাপার থেকে উঁচুতে উঠে, এখন তার সেই বয়স নেই। যাই হোক, মাকে সবসময় একটা লোক দিয়েই করাতে হয়। আর দেখতে দেখতে দেখো আর কিন্তু 2 মাস মাত্র বাকি আছে পুজোর, কিন্তু মানে ঘর ঝাড়া, ঘর পরিষ্কার, এগুলো সব আস্তে আস্তে শুরু করে দিতেই হবে। আর আজকে এই জায়গাটা, এই জানলার গ্রিলগুলো ভালো করে মোছা হচ্ছে, পরিষ্কার হচ্ছে। আর তার সাথে সাথে তোমাদের পরে দেখাচ্ছি একটা নতুন কি জিনিস হবে। আর এই দেখো, মা সেই বললো আজকে একটুখানি ভাত খেয়ে নে, অল্প একটু ভাত। এবার চলে এলাম নিচে একতলায়। আর এখানে ওই আমাদের যে আউটসাইড বাউন্ডারির পাশ থেকে যত, এখানে অত প্রচুর গাছ লাগানো রয়েছে, টবের মধ্যেই রয়েছে। আর এই জায়গাটাও না পুরো একটু মাঝে মাঝে না ধোয়া করা হলে, ঝাড়টার দিয়ে ধোয়া হলে এই গাছের পাতাগুলো পড়ে জায়গাটা খুব নোংরা হয়ে থাকে। তা সব মিলিয়ে আজকে দেখতেই পাচ্ছ তোমরা, মানে জবরদস্তভাবে সারা বাড়ি মোটামুটি ক্লিনিংয়ের কাজ কিন্তু হচ্ছে। আর এই যে সামনের জায়গাটা দেখছো, এইখানে কিন্তু একটা প্ল্যান আছে, একটা ইউনিট বানানোর। তার জন্য মিস্ত্রির সাথে কথা হয়ে গেছে, হয়তো কাল থেকেই কাজকর্ম শুরু হয়ে যাবে। আর এই জায়গাটাও সোফা টোফাগুলো ঝেড়ে আর এবার এই কাভার টাভারগুলো সমস্ত কিছু চেঞ্জ করে দেব। আর তারপরে আজকে যেহেতু সানডে, আজকে বলেছিলাম মাকে তাহলে আজকে এমনি আর ওরকম স্যুপের মানে স্যুপ মতো বানাবো না, যেরকম নর্মাল যে আমরা চিকেন খাই সেরকমই ছেলের জন্য বানিয়ে দেবো। আর সানডেতে সকালবেলা পুতুল দিই আজকে গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও করে দিয়ে গেছে। আর ছেলে পোলাও দিয়ে চিকেন খাবে, আর আমি আর মা খাবো হচ্ছে একদম পাতলা মাংসের ঝোল। তাহলে চলো তোমাদের আজকে সিম্পল মাংসের ঝোলের রেসিপি শেয়ার করে দিই। এই দেখো, এখানে কেটে নিয়েছি টমেটো, গাজর, পেঁপে আর মাত্র একটা আলু, মানে একটা আলুকে 2 পিস করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে অল্প তেল দিয়ে মাখিয়ে, যেরকম করে আর কি আমরা মাংস মাখাতাম, ম্যারিনেট করে যেরকম করে রান্না করা হয়, ওই আলাদা করে তেলে ভেজে ওইভাবে কিছু করিনি, জাস্ট মাংসটাকে কষাচ্ছি। আর এদিকে দেখো, আর একটা ওই প্রেশার কুকারে আমি অল্প সর্ষের তেল দিলাম, আর এখানেই আমার এই ভেজিটেবলগুলো আমি এখানে কুক করব। তাহলে দেখো কিভাবে আমি আমাদের এই পাতলা মাংসের ঝোলটা বানাচ্ছি। দেখো, এই সবজিগুলো সব দিয়ে দিলাম। আর এইদিকে মাংসটা দেখেছো, চিকেনটা এক ফোঁটা কিন্তু তলায় এক্সট্রা তেল কিন্তু ভাসছে না, কড়াইটা কিন্তু একদম ড্রাই, মানে খুবই অল্প তেল দিয়ে। আর চিকেনটাকে কিন্তু একসাথে মাখিয়ে নিয়েছিলাম, ওই আলাদা করে পেঁয়াজ কুচি করে করে ভাজা করে নিতে। আমাদের দেখেছো কড়াইটা, এই খুন্তিটা সরিয়ে কেমন দেখালাম, এক ফোঁটা কিন্তু এক্সট্রা তেল নেই। আর এদিকে এই সবজিগুলো ভালো করে এই প্রেশার কুকারটার মধ্যে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে এই কষানোর মাংসর থেকে এটার মধ্যে প্রেশারের মধ্যে
তুলে দেবো। আর বাকিটা এই ছেলেরটা করব, তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো এখনও দেয়া হয়নি, লঙ্কা গুঁড়ো দেবো, গরম মশলা দেবো, এগুলো ছেলেরটার মধ্যে দেবো। আর আমাদের যেহেতু আমি এখন এই ওয়েট লস জার্নিটার মধ্যে যাচ্ছি, আর তার সাথে সাথে মাও বললো না তাহলে আমাকেও এই পাতলা ঝোলই দিস, আমি আর অত রিচ রান্না খাবো না। তাই জন্য বললাম তাহলে চলো আমরা দুজনেই তাহলে এই পাতলাটাই খাবো। আর এইটা ছেলের জন্য ভালো করে কষিয়ে খানিকটা আবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এসব দিয়ে ব্যাপারটাকে রেডি করে দেবো। এই দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, আমার ছেলের চিকেনটা, আর এদিকে আমাদের পাতলা মাংসের ঝোলটা। আর আজকে হয়েছে তার ভাতের এই, যেহেতু আজকে রায়তা খাবো, আজকে আর সকালে দই ওটস খাইনি, এখন শসা দিয়ে দইয়ের রায়তা বানিয়ে নেওয়া হয়েছে। আর এই যে আমি এখন সার্ভ করে নিচ্ছি। এখন এরপরে আমরা স্নান টান হয়ে ফ্রেশ হয়ে খেতে বসে যাব। আর এদিকে দেখবে আমাদের ফাইনাল লুকটা কীরকম হয়েছে। এই দেখো, এইটা হচ্ছে আমাদের পাতলা ঝোল দিয়ে চিকেন। ছেলে যেহেতু কাঁকরোল ভাজাটা খায় না, তাই এই দেখো ছেলের প্লেট। গুড আফটারনুন, লোপার ঘরকন্যা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন বাদে, পুরো পাক্কা 3 মাস বাদে আজকে কোনো ডাক্তারখানা বাদ দিয়ে কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি, কী করছি, সবটাই দেখতে পাবে ব্লগে। তাহলে চলো বেরিয়ে পড়া যাক। এখন বিকেলে দেখো ঘড়ির কটা, 5টা বাজতে যায়, প্রায় 5:30। তা চলো বেরিয়ে পড়ি। খোদ কলকাতার বুকে এরকম 250-300 বছরের পুরনো শিব মন্দিরের সন্ধান যদিও আমি ইউটিউবের মাধ্যম দিয়েই পেয়েছি। এখন চলে এসেছি খিদিরপুরে। তোমরা যারা হাওড়া দিয়ে আসবে তাদেরকে বলি, তারা হাওড়া দিয়ে এসে সোজা যে বাসে আসবে সেখানে খিদিরপুর স্টপেজে নেমে যাবে, কারণ বেশিরভাগ বাসগুলোই এই আমতলা, ডায়মন্ড হারবারের যে বাসগুলো যায় সেগুলোতে চড়লে ঠিক খিদিরপুরে নামবে। আর এই দিকের রুটের বাসের ব্যাপারটা আমি ঠিক বলতে পারছি না, তাই খিদিরপুর স্টপেজে নেমে তোমরা একদম বেশ খানিকটা হেঁটে এগিয়ে চলে আসবে। একটা বিশাল তোরণ দেখতে পাবে একদম খিদিরপুর ট্রাম ডিপোর অপোজিটে, বিশাল একটা তোরণ মতন আছে এন্ট্রান্সে। সেখান থেকে ঠিক খানিকটা, মানে অন্তত তোমার বেশ খানিকটা হাঁটলে, মানে মিনিট 5 সাথে হাঁটলেই কাউকে জিজ্ঞেস করে চলে আসতে পারবে এই বিশাল মন্দিরটা। এটা সেই তৎকালীন আমলের ব্রিটিশ পিরিয়ডের সময় এই খিদিরপুর অঞ্চলে বসবাস করতে জমিদার জয়নারায়ণ ঘোষাল পেয়েছিলেন সে এইখানেই। তারপরেই এইখানে 2টো জোড়া শিব মন্দির প্রতিষ্ঠা করেন। 11-12 ফুটের এই কোষ্টি পাথরের জোড়া শিব মন্দির তিনি তৈরি করেন। কথিত আছে যে এই এরিয়াতে এসে স্বয়ং রামপ্রসাদ এই জায়গার এই মন্দির দেখে আর সামনে এই বিশাল বড় পুষ্করিণী দেখে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং এই জায়গার তিনি নামকরণ করেন ভূকৈলাস শিব মন্দির। মানে এই স্বয়ং একদম কৈলাসের সাথেই তিনি এই জায়গাটার তুলনা করে বলেছেন এটা হচ্ছে ভূকৈলাস। যাই হোক, এই দেখো মন্দির চত্বরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন বর্তমানে 2013 সালে সংস্কার হওয়ার ফলে এই জায়গাটা এখন সাধারণ মানুষের ভালোই আনাগোনা আছে। সন্ধেবেলা সমস্ত লোকজন মর্নিং ওয়াক করা বা সন্ধেবেলা ইভিনিং ওয়াক করা, এরকম অনেক মানুষ এখানকার লোকাল মানুষ দেখতে পাওয়া যায়। আর যেহেতু এখন মানে একদম শ্রাবণ মাসের দোরগোড়ায় একদম সামনে এসে গেছে, যদিও নন বেঙ্গলি যারা রয়েছেন তারা তো এখানে দেখলাম বেশিরভাগ খিদিরপুরে নন বেঙ্গলি মানুষরাই রয়েছেন, তাদেরকে দেখলাম আজকেও সব এসে বসে আছেন। মানে তাদের তো কালকে থেকে একদম মানে সাওয়ান যেটাকে বলে সেটা শুরু হয়ে যাবে। অনেকে এসে মন্দিরে বসেছেন, হয়তো এই ঠাকুরমশাইকে
জিজ্ঞেস করবেন কখন টাইমিং বা কিছু, সেটা আমিও মানে জানা। এখনও উনি সন্ধ্যা আরতি দিচ্ছেন, আমি যেহেতু বেশিক্ষণ থাকিনি তাই অতটা ইয়ে করা হয়নি। তবে যেটা মানে মোটামুটি উনি যেটা বললেন, মোটামুটি সকালবেলা 6টা থেকে 9টার মধ্যে আসলে পুজো দেয়া যাবে। আর বিকেলবেলা তো যে কোনো দিন আসবে, কিন্তু জল ঢালা যাবে না হয়তো বিকেলবেলা। এই দেখো এখন যেরকম এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। এই বিশাল নন্দীর মূর্তিটা কিন্তু 2013 সালেই এই পুকুরটা সংস্কার আর এই মন্দির চত্বরটা সংস্কার করে হেরিটেজ ঘোষণা করা হয়েছে এবং তখনই এটা বানানো হয়েছে। তাহলে আজকের ব্লগটা তোমাদের আশা করি ভালোই লেগেছে। তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে বন্ধুরা, নতুন যারা বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এইটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর ভাবছি এই শ্রাবণ মাস জুড়ে একটা বেশ কয়েকটা শিব মন্দিরে ঘুরে সেখানকার ব্লগ শেয়ার করার চেষ্টা করব।